সুমিতার রান্না বান্না হয়ে গেলে সে হাতে ফোন নিয়ে ইনস্টাগ্রাম খুলে বিভিন্ন রিল ভিডিও দেখতে পছন্দ করে। রিল দেখা তার এক প্রকার নেশা বললেই চলে। সেই কারণে সে আজকেও দুপুরবেলা ভিডিও দেখে মজা করে। আর এখন ইনস্টাগ্রাম খুললেই যে রিল চারিদিকে ঘুরছে তা হলো মোয়ে মোয়ে। এই মোয়ে মোয়ে রিল দেখে সে ভীষণ পরিমাণে আনন্দ পায়। মোয়ে মোয়ে রিলের এতটাই বিশেষত্ব যে কেউ যদি কোনো কাজ করতে গিয়ে ফেসে যায় কিংবা কারোর করা কোনো ভালো কাজ অথবা খারাপ কাজ যদি তার উপরে উল্টো হয়ে যায় তাহলে পেছন থেকে লোকজন বলে ওঠে মোয়ে মোয়ে, আর তার সঙ্গে শুরু হয়ে যায় উদম নাচ। ব্যাস তারপর আর কি। যেই না সুমিতা এই মোয়ে মোয়ে রিল দেখে সে নিজেও সেই রিল ভিডিওর মতো মোয়ে মোয়ে বলাই অভ্যস্ত হয়ে পড়ে। এমন সময় সুস্মিতার শাশুড়ি মা কমলা দেবী তার ঘরে আসে। জানো বৌমা, ওই পাড়ার দর্জিটা এতটাই বদমাইশ, আমি বলেছিলাম বিয়ে বাড়িতে পরার জন্য আমার ব্লাউজটা বানিয়ে দিতে যাতে আমাকে সবার থেকে দেখতে সুন্দর লাগে, আর ওই বদমাইশ দর্জি আমাকে একটা বয়স্ক বুড়িদের মতো ব্লাউজ বানিয়ে দিয়েছে। আমি যে ওকে এই কথাটা বলতে গেলাম তখনই ও বলে নাকি আমার বয়স হয়ে গেছে, তাই আমাকে এরকম ব্লাউজেই বানাবে। শাশুড়ি মায়ের কথা শুনে সুস্মিতার কাছে চলে আসে এক সুবর্ণ সুযোগ। সে লাফ দিয়ে খাট থেকে নেমে পড়ে, তারপর মই মই গান বলে নেচে ওঠে। কিছুতেই সুমিতা তার নাচ থামাতে চায় না। কমলা দেবী সুমিতার এরকম পাগলামি দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। মোয়ে 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 মোয়ে, ইস ওই দর্জির এত বড় সাহস, ও আপনাকে এরকম করে বয়স্ক বললো আর আপনি ওকে কিছুই বলতে পারলেন না। মোয়ে 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 মোয়ে। তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে নিয়ে ঠাট্টা করছো? এরকম মোয়ে মোয়ে বলার মানেটা কি? মাথার স্ক্রুগুলো সম্পূর্ণরূপে ঢিলা হয়ে গেছে তোমার। আরে এই মোয়ে মোয়ে বলা এখন চারিদিকে ট্রেন্ডিং। আপনি এখন এসব কথা বুঝবেন না, কিছুদিন যাক তারপর আপনি নিজেই মোয়ে মোয়ের মানেটা বুঝে যাবেন আর আমার মতো নাচতেও শিখে যাবেন। এভাবেই সুমিতা তার শাশুড়ির সঙ্গে যখনই কোনো ঘটনা ঘটে তখনই সে মোয়ে মোয়ে বলে ওঠে এবং তার সাথে সাথে সে অদ্ভুত রকমের নাচও করে। একদিন সন্ধ্যাবেলা ইনস্টাগ্রামে আবার রিল ভিডিও দেখতে দেখতে সুমিতা বেশ গরম গরম চিকেন পকোড়া ভাজে। চিকেন পকোড়া ভাজা হয়ে গেলে সেই পকোড়াগুলো নিয়ে সে ডাইনিং টেবিলে চলে যায়। টেবিলে বসে নিজের শাশুড়ি মায়ের আসার জন্য সে অপেক্ষা করতে থাকে, কিন্তু কমলা দেবী বান্ধবীর বাড়িতে গিয়ে গল্প করায় সে সুমিতার সঙ্গে বসে চিকেন পকোড়া খাওয়ার কথা ভুলে যায়। মাকে বলেছিলাম আজকে একটু আড্ডা কম মেরে তাড়াতাড়ি বাড়িতে আসতে, একসঙ্গে বসে চিকেন পকোড়া খাবো। বদমাইশ লালি কাকিমার বাড়িতে গেলে মা একেবারেই তাড়াতাড়ি ফিরতে চায় না। দেখি মাকে একবার ফোন করি। সুমিতা তার শাশুড়ি মায়ের মোবাইলে কল করলে কমলা দেবী তার বৌমার ফোনটা ধরে না। সে গল্পে এতটাই মশগুল হয়ে থাকে যে ফোনের দিকে তার নজর পর্যন্ত পড়ে না। প্রায় বেশ কিছুক্ষণ পর কমলা দেবী বাড়িতে ফিরে আসে। ততক্ষণে সুমিতার ভাজা চিকেন পকোড়া ঠান্ডা জল হয়ে যায়। আমার আজকে ভীষণ দেরি হয়ে গেছে বৌমা, তুমি প্লিজ কিছু মনে করো না। আর তুমি তো জানো ওই লালি ওর ছেলে আর মেয়ে চাকরির গল্প শুরু করলে কিছুতেই থামাতে চায় না। হ্যাঁ সেসব ঠিক আছে, কিন্তু আপনি এই যে আপনার মোবাইল ফোনটা টেবিলের উপর রেখে দিলেন, মোবাইল ফোনটা বেশ ওজনে ভারী। বলুন আপনার মোবাইল ফোনের এতই ওজন যে সবসময় হাতে নিয়ে ঘোরা যায় না? না না, মোবাইল ফোনের ওজন ভারী হতে যাবে কেন? তুমি যে কি বলো না বৌমা, আমার মোবাইল অনেক হালকা। এই দেখো, চট করে মোবাইল ফোনটা হাতে তুলে নিলাম। আচ্ছা, আপনার মোবাইল ফোনটা যখন এতই হালকা আর মোবাইল ফোনটা হাতে তুলে নিয়ে দেখতে খুব সুবিধা হয়, তাহলে আমি যখন এতবার করে ফোন করছিলাম তখন নিজে ফোনটা হাতে তুলে দেখেননি কেন? কমলা দেবী তার বৌমার কোনো কথার উত্তর দিতে পারে না। ঠিক এমন সময় বউ শাশুড়ির একটা মোয়ে মোয়ে মুহূর্ত হয়ে যায়। মোয়ে 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 মোয়ে, শাশুড়ি মা মোয়ে মোয়ে। সত্যি আপনাকে মোয়ে মোয়ে ছাড়া আমার আর কিছুই বলার নেই। শাশুড়ি মা কি করবে কিছু বুঝতে না পেরে একা একা বসে ঠান্ডা চিকেন পকোড়াই খায়। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন সুমিতা এবং কমলা দেবী দুজনে মিলে পুলি পিঠে ও পাটিসাপটা বানায়। সেদিন লীলা দেবী তার মেয়ে চন্দনাকে নিয়ে কমলা দেবীদের বাড়িতে আসে। আজকে বাড়িতে বসে বসে ভালো লাগছে না, তাই কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আমি তোমাদের বাড়িতেই গল্প করতে চলে এসেছি। আর আমার মেয়ে সেই কখন থেকে সুমিতা কাকিমার বাড়ি যাব সুমিতা কাকিমার বাড়ি যাব বলে জেদ করছিল, সেই কারণে মেয়েকেও নিয়ে চলে এসেছি।
তুমি ভালো মিথ্যা কথা বলতে পারো দেখছি। নিজেই তো আমাকে বললে যে সুমিতা কাকিমাদের বাড়িতে ওনার বৌমা পুলি পিঠে আর পাটিসাপটা রান্না করছে, সেই কারণে ফ্রি ফান্ডে খাওয়ার জন্য তুমি নিজেও এসেছো আর আমাকেও টেনে নিয়ে এসেছো। তুমি তো সেই সকাল থেকে কমলা কাকিমাদের রান্নাঘরের দিকে নাক পেতে দাঁড়িয়েছিলে। এই চুপ কর, কি সব ভুলভাল কথা বলছিস? আমার মেয়েটা না খুব ইয়ার্কিবাজ হয়েছে। আমি মোটেই ইয়ার্কি করছি না মা। জানো সুমিতা বৌদি, যখনই আমার মা তোমাদের রান্নাঘর থেকে পিঠের গন্ধ পেয়েছে অমনি আমাকে নিয়ে চলে এসেছে, আর এখন নানান রকম বাহানা করা হচ্ছে। এই শুনে সুমিতার কাছে একেবারে সোনাই সোহাগা হয়ে যায়। এর থেকে ভালো ময়ে ময়ে মুহূর্ত আর হতে পারে না। সুমিতা সঙ্গে সঙ্গে ময়ে ময়ে গান গেয়ে নেচে ওঠে। মোয়ে 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 মোয়ে। তোমার যখন এতই পিঠে আর পাটিসাপটা খাওয়ার ইচ্ছা ছিল তাহলে তুমি মাকে বা আমাকে বলতেই পারতে। আমরা কি বলেছিলাম যে তোমাকে আমরা পিঠে খাওয়াবো না? বেকার মিথ্যা কথা বলতে গিয়ে পুরো মোয়ে মোয়ে হয়ে গেলে যে। সুমিতার এমন কথা শুনে লীলা দেবী কিছুই বুঝে উঠতে পারে না, কিন্তু সে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায়। তোমার বৌমার মাথায় কি ছিট আছে? কেমন অদ্ভুত ভাবে নাচছে আর কি সব ময়ে ময়ে বলছে। এসব আবার কোন দেশের ভাষা? আমার আর এক মুহূর্ত তোমাদের বাড়িতে দাঁড়াতে ইচ্ছা করছে না। হ্যাঁ, এখন তো এসব বলে পালানোর চেষ্টা করবেন, কারণ আপনি তো ফেঁসে গেছেন আর আপনার পিঠে খাওয়া হলো না, আর তার উপর আপনার সাথে এরকম ময়ে ময়ে হয়ে গেল। চন্দনা ছোট বাচ্চা হলেও সে সব সময় ফোন নিয়ে ঘাটাঘাটি করে বলে সে সুমিতার কথা চট করে ধরে ফেলে। সেও সুমিতার সঙ্গে একই রকম ভাবে ময়ে ময়ে গান গেয়ে নাচ করতে শুরু করে দেয়। বৌদি, তুমি একেবারে ঠিক কথা বলেছো। আমার মা সত্যি আজকে পুরো ময়ে ময়ে হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। লীলা দেবী সেখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, সে নিজের মেয়েকে টানতে টানতে নিয়ে চলে যায়। কিন্তু আজকে কমলা দেবী এবং সুমিতার চোখের সামনে যে হাস্যকর কাণ্ডটা ঘটলো তাতে কমলা দেবী বেশ মজাই পায়। তোমার এই ময়ে ময়ে আমি বুঝতে পারি না ঠিকই, কিন্তু আজকে সত্যি তোমার এই ময়ে ময়ে বলাটা খুব কাজে লেগেছে বোধহয়। লীলার মুখটা একেবারে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। আজকে বাড়ি ফিরে চন্দনার কপালে ভালো মতো আছে। সত্যি কথা বলার জন্য লীলা ওর মেয়েকে লাঠি পিঠা করবে। আমারও বলতে ইচ্ছে করছে ময়ে ময়ে, আর নাচতেও ইচ্ছে করছে বৌমা। এই তো আপনিও আমার মতো ময়ে ময়ে বলা শিখে গেছেন তাহলে। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। একদিন সুমিতা এবং কমলা দেবী দুজনে মিলে ক্রিসমাসের শপিং করতে বেরোয়। তারা শহরের সবচেয়ে বিখ্যাত শপিং মলে নিজেদের জন্য দুটো গাউন কিনতে যায়। কমলা দেবী এবং সুমিতা নিজেদের পছন্দ মতো গাউন সিলেক্ট করে। এমন সময় তারা দেখে রোশনি নামে একটি মেয়ে ঠান্ডায় গায়ে শাল চাপা দিয়ে সেই দোকানে ঢুকে নিজের জন্য গাউন পছন্দ করছে। এই মেয়ে, ওই দোকানের উঁচুতে যে গাউনটা ঝোলানো আছে ওই গাউনটা আমাকে একটু পেরে দাও তো দেখি। তুমি তো বেশ লম্বা চওড়া আছো, তোমার অত দূরে হাত চলে যাবে, কিন্তু আমরা বেটে খাটো মানুষ, আমাদের অত দূর হাত যাবে না। না না, আমি উঁচু থেকে আপনাকে গাউন পেরে দিতে পারবো না। এই দোকানে অনেক স্টাফ আছে, আপনি তাদেরকে বলুন আপনাকে হেল্প করে দেবে, কিন্তু আমি আপনাকে কোনো রকমের সাহায্য করতে পারবো না। বাবা, তোমার তো দেখছি ভারী ধোপার চুলের মতো মুখ আছে। একটা গাউন দিতে বলেছে বলে কত কথা শুনিয়ে দিলে, একটু না হয় গাউনটা পেরেই দিতে, তাতে কি তোমার হাত দুটো ক্ষয়ে যেত? একেবারে আমার হাত নিয়ে কোনো কথা বলবেন না। আর আপনি বা কম কিসের? এই বুড়ি বয়সে ওরকম কোচিদের মতো গাউন পরবেন আর সেই গাউন আমাকে নামিয়ে দিতে বলছেন। আর যখন আমি না করে দিলাম তার উপর আবার আমার হাত নিয়ে কথা। কমলা দেবীর সঙ্গে ওই মেয়েটিকে ঝগড়া করতে দেখে সুমিতা বলে, আরে মা, আপনি ওনার সঙ্গে ঝগড়া করছেন কেন? এত বড় শপিং মলে এরকম শাড়ির মতো চিৎকার করে বস্তি পার্টিদের মতো ঝগড়া করবেন না। ও, তুমি শুধু আমার ঝগড়া করাটা দেখলে বলো? আর মেয়েটাকে কখন থেকে বলছি যে আমাকে উঁচু থেকে গাউনটা নামিয়ে দিতে, তবুও আমার কথা শুনছে না, আবার তার উপর আমাকে বুড়ি বলে অপমান করছে। আচ্ছা ঠিক আছে, আমি স্টাফকে ডাকছি, দাঁড়ান। হ্যাঁ ডাকুন। আমিও আপনার শাশুড়ি মায়ের নামে এই দোকানের স্টাফদের কাছে কমপ্লেন করব যে উনি অন্যান্য কাস্টমারদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছেন। এসব তর্কাতর্কির মধ্যে দোকানের স্টাফও সেখানে এসে উপস্থিত হয়। কমলা দেবী উত্তেজিত হয়ে রোশনির খারাপ ব্যবহারের কথা স্টাফকে জানিয়ে দেয়। আপনার দোকানের এই কাস্টমার এমন করছে যেন ওর 2 হাত কাটা, আর সেই কারণে ও বলছে যে আমাকে নাকি উঁচু থেকে গাউন নামিয়ে দিতে পারবে না। এমন অভদ্র কাস্টমার দোকানে অ্যালাউ করেন কেন?
আপনি কি সব বলছেন ম্যাডাম? রোশনিদি আমাদের দোকানের মালিকের মেয়ে, আর ওনার সত্যিই দুটো হাত কাটা, তাই উনি সবসময় হাত চাপা দিয়ে ঘুরে বেড়ায়, আর সেই কারণেই তো উনি আপনাকে গাউন নামিয়ে দিতে পারেননি। স্টাফের এমন কথা শুনে কমলা দেবী ও সুমিতা ভীষণ অবাক হয়। রোশনির এরকম হাত না থাকার কথা শুনে তাদের দুজনেরই খুবই খারাপ লাগে। এই দেখুন, অ্যাক্সিডেন্টে আমার দুটো হাত কেটে বাদ পড়ে গেছে, সেই কারণে আমি আপনাকে সাহায্য করতে পারিনি। আর আপনি আমার অবস্থা না বুঝে আমাকে যা নয় তাই বলে অপমান করলেন। আর আমি কখনোই দোকানের মালিকের মেয়ে হওয়ার পরিচয় দিই না। আমার হাত কাটা থাকার কথা কাউকে বলতে বারণ করে দিয়েছি আমি, কিন্তু আপনি আজকে যা করলেন তাতে স্টাফ আপনাকে সত্যি কথা বলতে বাধ্য হলো। এমন কথা শুনে কমলা দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে যায়। সে যে কি বলে ক্ষমা চাইবে বুঝতে পারে না। কিন্তু সুমিতার আর এখানে মোয়ে মোয়ে বলা ছাড়া কি বা থাকতে পারে। সুমিতা সঙ্গে সঙ্গে মোয়ে মোয়ে গান গেয়ে নেচে ওঠে। আপনি আবার মোয়ে মোয়ে করে দিলেন তো মা, আপনাকে যে আমি কি বলবো বুঝে পাচ্ছি না। সবসময় এরকম মোয়ে মোয়ে মুহূর্ত তৈরি করে দিলে যে খুব মুশকিল। মোয়ে মোয়ে। ধ্যাত, তুমি রাখো তো তোমার এই মোয়ে মোয়ে, আমার আর মোটে এসব কথাবার্তা পছন্দ হচ্ছে না। কিন্তু সুমিতার এরকম মোয়ে মোয়ে গান গাওয়া এবং নাচ করা দেখে রোশনির খুবই ভালো লাগে। না না, আপনি এরকম গান করা আর নাচা বন্ধ করবেন না। আমার এই রিলটা খুব পছন্দের, কিন্তু জানেন আমার হাত নেই বলে আমি একেবারে এরকম মোয়ে মোয়ে কাউকে বলতেও পারি না আর নেচে উঠতেও পারি না। আপনি আমাকে শেখাবেন প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই, না শেখানোর কি আছে। আর হাত নেই বলেছি মোয়ে মোয়ে গান গেয়ে নাচা যাবে না এরকম কোনো ব্যাপার নেই। এই যে মোয়ে মোয়ে গান বলে গাওয়া আর নাচা একটা আলাদাই অনুভূতি, সেই কারণে আপনি ভেতর থেকে মোয়ে মোয়ে বলে গান গাইতে পারবেন আর নাচতেও পারবেন। এই বলে সুস্মিতা রোশনিকে মোয়ে মোয়ে বলে গান গাওয়া এবং নাচা শেখাতে শুরু করে। প্রথমে হাত না থাকার কারণে রোশনির মোয়ে মোয়ে বলে নাচতে ভীষণ পরিমাণে অসুবিধা হয়, কিন্তু ধীরে ধীরে সেই নাচ এবং মোয়ে মোয়ে গান সে রপ্ত করে নেয়। তারপর থেকে রোশনি ও সুমিতার মতো সবসময় মোয়ে মোয়ে বলে গান গেয়ে নেচে ওঠে। মমিতা এবং প্রিয়াঙ্কা দুই বন্ধু ছিল। তারা দুজনেই একই কলেজে পড়াশোনা করত। মমিতা গরিব ঘরের মেয়ে হলেও প্রিয়াঙ্কা ছিল খুবই ধনী পরিবারের মেয়ে। অন্যদিকে মমিতা পড়াশোনায় খুব ভালো ছিল, আর প্রিয়াঙ্কা পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না। মমিতা সবসময় প্রিয়াঙ্কাকে তার পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সাহায্য করত। এভাবে দুই বন্ধুর জীবন কাটছিল। একদিন প্রিয়াঙ্কা মমিতাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে যায়। মা, এই দেখো আমি মমিতাকে সাথে করে নিয়ে এসেছি, আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করব বলে। চল মমিতা। মমিতাকে দেখে প্রিয়াঙ্কার মা প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু মমিতাকে দেখে প্রিয়াঙ্কার দাদা দীপঙ্করের মনে মনে খুবই পছন্দ হয়, কারণ মমিতা দেখতে যেমনই সুন্দর ছিল তেমনি তার ব্যবহারও খুবই মিষ্টি ছিল। মমিতা এবং প্রিয়াঙ্কা দুজনে যখন পড়াশোনা করছিল, দীপঙ্কর আড়াল থেকে শুধুই মমিতাকে দেখতে থাকে। এই ব্যাপারে মমিতা কিছু জানতেও পারে না। এরকম ভাবেই মমিতা প্রত্যেক দিনই প্রিয়াঙ্কাদের বাড়িতে পড়াশোনা করতে আসে। একদিন তাদের পড়াশোনা করতে করতে অনেক রাত হয়ে যায়। প্রিয়াঙ্কা, দেখ না অনেক রাত হয়ে গেছে, আমার বাড়িটা কিন্তু এখান থেকে অনেকটাই দূরে, আমাকে এবার যেতে হবে, না হলে মা বকবে। এ বাবা, রাত 9টা বেজে গেছে, আমি তো খেয়ালই করিনি। তোদের বাড়িটা তো এখান থেকে অনেকটাই দূরে, তুই একা একা কি করে যাবি এবার? তখনই সেখানে দীপঙ্কর এসে বলে, বোন তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি মমিতাকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসছি, গাড়ি করে যাবো, বেশিক্ষণ লাগবে না। না না, কোনো অসুবিধা নেই, আমি একাই চলে যাব। সবে মাত্র রাত 9টা বাজে, এখন 10টা পর্যন্ত বাস পাওয়া যাবে। প্রিয়াঙ্কা, আমি এলাম। হ্যাঁ। আরে আমার দাদা যখন নিজে থেকে তোকে দিয়ে আসবে বলছে, তাহলে অসুবিধা কোথায়? অনেক রাত হয়ে গেছে, তুই একা একা যাস না, দাদা তোকে দিয়ে আসুক। যা দাদা, তুই দিয়ে আয়। আর মমিতা বাড়িতে গিয়ে ফোন করিস কিন্তু, কালকে কলেজ ছুটি আছে, তাড়াতাড়ি চলে আসবি, অনেক কিছু পড়া বুঝতে হবে। এই শুনে মমিতা দীপঙ্করের সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। গাড়ি করে যেতে যেতে দীপঙ্কর মমিতার সঙ্গে নানান রকমের কথা বলার চেষ্টা করে। মমিতার সঙ্গে কথা বলে দীপঙ্করের খুবই ভালো লাগে। অন্যদিকে প্রিয়াঙ্কার মা গায়ত্রী দেবী প্রিয়াঙ্কাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে থাকে। দেখ, আমি তোকে আগেও বলেছি, এখনো বলছি, ওই গরিব ভিখারি মেয়েটার থেকে দূরে থাক। প্রত্যেকদিন ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসার কি দরকার? প্রত্যেকদিন বাড়িতে নিয়ে আসছিস, ভালো ভালো খাবার খাওয়াচ্ছিস, এগুলো কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিস। তুই কিন্তু গরিবদের চিনিস না, ওরা টাকার লোভে অনেক কিছুই করতে পারে।
আরে মা, তুমি না সত্যিই বোকা। তুমি তো দেখছি কিছুই বোঝো না। মৌমিতা ভীষণই বোকা মেয়ে। আমি ওকে বাড়িতে নিয়ে আসি শুধুমাত্র আমার সুবিধার জন্য। ও আমাকে পড়াশোনাতে হেল্প করে, আমি কিছু বুঝতে না পারলে বুঝিয়ে দেয়, এমনকি আমার প্রজেক্ট ওয়ার্ক, প্র্যাকটিক্যাল ওয়ার্ক সব করে দেয়। তোমাকে বেশি টেনশন করার দরকার নেই, ঠিক আছে? এভাবেই সময় কাটতে থাকে। একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কার দাদা দীপঙ্কর মৌমিতাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। এই দেখে প্রিয়াঙ্কা এবং তার মা প্রচন্ড পরিমাণে অবাক হয়। দাদা, এসব আমি কি দেখছি? তোরা কি আমাদের সঙ্গে মজা করছিস? তোরা আমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছিস, তাই না? বোন, তুই যেটা দেখছিস সেটা একদমই সত্যি। আমি মৌমিতাকে বিয়ে করে নিয়ে এসেছি। আজ থেকে মৌমিতা এই বাড়ির বউ, আর তোর বৌদি। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। মৌমিতা, আমি তো তোকে সরল সিধে সাদে মেয়ে বলে মনে করেছিলাম, কিন্তু তুই যে এতটা চালাক আমি তো ভাবতেই পারছি না। তুই টাকার লোভে আমার দাদাকে ফাঁসালি, তাই তো? আমাদের কাউকে কিছু বুঝতেও দিলি না। তুই এতদিন তলে তলে ডুবে ডুবে জল খাচ্ছিলিস, আর আমি ধরতেও পারলাম না। এসবের জন্য শুধুমাত্র তুই দায়ী প্রিয়াঙ্কা। আমি তোকে প্রথম দিনই বারণ করেছিলাম। যেদিন তুই এই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলি, আমার প্রথম থেকে এই মেয়েটার উপর সন্দেহ ছিল। আজকে দেখলি তো এই মেয়েটা আমাদের কত বড় ক্ষতি করে দিল। আমাদের এত টাকা পয়সা সম্পত্তি দেখে লোভ সামলাতে না পেরে আমার ছেলেকে ফাঁসিয়ে নিল। প্রিয়াঙ্কা এবং গায়ত্রী দেবী এভাবেই মৌমিতাকে নানান রকমের উল্টোপাল্টা কথা বলতে থাকে, কিন্তু মৌমিতা কোনো রকমের উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের চোখে জল ফেলতে থাকে। দাদা, মৌমিতা খুব সাংঘাতিক মেয়ে। এ তোকে ফাঁসিয়েছে। তুই এখনই এই মেয়েটাকে এখান থেকে বিদায় কর, না হলে এ কিন্তু আমাদের সবাইকে বরবাদ করে দেবে। একেবারে ফালতু মেয়ে একটা। তোকে আমাদের বাড়িতে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছিল। প্রিয়াঙ্কা, অনেক হয়েছে, থাম এবার। আমি মৌমিতার নামে আর একটাও বাজে কথা শুনতে চাই না। আমি স্বইচ্ছেই মৌমিতাকে বিয়ে করেছি, এতে মৌমিতার কোনো দোষ নেই। আর তোরা বলতে পারিস যে আমি মৌমিতাকে জোর করে বিয়ে করেছি, কেননা যেদিন প্রথম দিন মৌমিতা আমাদের বাড়িতে এসেছিল সেই দিনই আমার মৌমিতাকে পছন্দ হয়ে গেছিল। তারপর একদিন যখন মৌমিতা প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল নিজের বাড়িতে যাওয়ার জন্য, তখন দীপঙ্কর মৌমিতার পেছন পেছন যায়। মৌমিতা, আমি তোমাকে কিছু বলতে চাই। আসলে তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বাবা মায়ের সঙ্গেও কথা বলতে পারি। দীপঙ্করের কথা শুনে মৌমিতা একেবারে আকাশ থেকে পড়ে। এ তুমি কি বলছো? না না, এটা কখনোই সম্ভব নয়। প্রিয়াঙ্কা আমার বন্ধু। ও শুধু বন্ধু নয়, ও আমার বোনের মতো। আমি তোমাকে বিয়ে করলে প্রিয়াঙ্কার আর আমার বন্ধুত্ব নষ্ট হবে। আমি আমাদের বন্ধুত্ব কিছুতেই নষ্ট করতে পারবো না। বন্ধুত্ব নষ্ট হবে কেন? তোমরা দুজনে এত ভালো বন্ধু। তোমাকে বিয়ে করলে আমার বোন বরং খুশি হবে, কারণ তোমরা দুজনেই তো সবসময় একসঙ্গে থাকতে পারবে। কোনো অসুবিধা হবে না, আর কোনো সমস্যাও হবে না। আমি সব সামলে নেব। আসলে আমার মা এক বড়লোক মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি সেই মেয়েকে কিছুতেই বিয়ে করতে চাই না, কারণ আমি তোমাকে পছন্দ করি। কিন্তু কেন? আমাকে পছন্দ করার কি কারণ? তুমি হয়তো জানো না, আমি ভীষণ গরিব ঘরের মেয়ে। আমার ব্যাপারে কিছু না জেনেই আমাকে কিভাবে পছন্দ হলো তোমার? কে বলেছে আমি তোমার ব্যাপারে কিছু জানি না? আমি শুধু তোমার নয়, তোমার ফ্যামিলির ব্যাপারেও সবকিছু জানি। তবু আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কোনো কথা শুনতে চাই না। চলো, আমি আজকে এই বিষয়ে তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চাই। দীপঙ্কর সেদিনই মৌমিতার সঙ্গে মৌমিতাদের বাড়িতে যায়। সে মৌমিতার বাবা মায়ের কাছ থেকে তার হাত চায়। মৌমিতার বাবা মাও যথারীতি কোনো আপত্তি না করে এই বিয়েতে নিজেদের মতামত প্রকাশ করে, কিন্তু দীপঙ্কর এই ব্যাপারে তার মা কিংবা বোন কাউকেই কিছু জানায় না, কারণ সে ভালো করেই জানতো তাদের এই বিয়েটা তার বোন কিংবা মা কিছুতেই মেনে নিতে পারবে না। তাই দীপঙ্কর সিদ্ধান্ত নেয় সে মৌমিতাকে বিয়ে করার পরেই তার ফ্যামিলিকে ব্যাপারটা জানাবে। বাহ, খুব সুন্দর, দারুণ গল্প বানিয়ে এনেছিস তোরা দুজনে। তোদের এই গল্পে আমি একটুও বিশ্বাস করলাম না। মৌমিতা, তুই তো সবসময় বলতিস তোর কাছে নাকি পড়াশোনাটা সবচেয়ে আগে। তুই পড়াশোনা করতে চাস, চাকরি করতে চাস, কোথায় গেল সেসব কিছু? যেই দেখলি আমার বড়লোক দাদা তোকে বিয়ে করতে চাইছে, অমনি সবকিছু জলাঞ্জলি দিয়ে বিয়ে করে নিলি, তাই না? কারণ এখন তো তোর পড়াশোনা করার কোনো দরকার নেই। এখন তো তুই এই বাড়ির মালকিন হয়ে গেছিস। না প্রিয়াঙ্কা, একদমই নয়। আমি দীপঙ্করকে বিয়ে করার আগেই বলে দিয়েছিলাম বিয়ের পরেও আমি পড়াশোনা করতে চাই। আমি কোনো মতেই পড়াশোনা ছাড়তে পারবো না। বড়লোক বাড়িতে বিয়ে হয়েছে বলে আমি আমার লক্ষ্য থেকে সরে আসবো, সেটা কখনোই হতে পারে না। আমি নিজের পায়ে দাঁড়িয়েই ছাড়বো। দেখ বোন, যা হয়েছে এবার ভুলে যা। তোরা দুজনে কত ভালো বন্ধু বলতো। তোরা যেমন আগে একসঙ্গে দুজনে মিলে পড়াশোনা করতিস, সেরকম এখনো পড়াশোনা করবি। না, কোনোদিনও নয়। মৌমিতা আমার বন্ধু ছিল, এখন আমি একে বন্ধু বলে মানি না। আর বৌদি তো দূরের কথা, আমি একে আমার বৌদি বলে জীবনেই স্বীকার করতে পারবো না। মা, তোমার কথা যদি আমি আগে শুনতাম তাহলে এই দিনটা সত্যিই দেখতে হতো না। এর মতো গরিব মেয়ের উপর বিশ্বাস করাই আমার উচিত হয়নি।
এই বলে প্রিয়াঙ্কা তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। নিজের কাছের বন্ধুর কাছ থেকে এরকম ব্যবহার পেয়ে মৌমিতা খুবই দুঃখিত হয়ে পড়ে। সে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। দেখেছো দীপঙ্কর, আমি তোমাকে আগেই বলেছিলাম তোমাকে বিয়ে করলে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, আর সেটাই হয়েছে। তোমার ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করাটা আমাদের সত্যিই উচিত হয়নি। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না কিছুতেই। এরকম বলো না মৌমিতা, তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। মা আর বোন তোমাকে খুব তাড়াতাড়ি মেনে নেবে। তুমি সব কিছু না ভেবে মন দিয়ে পড়াশোনা করো। আর তাছাড়া 2-3 মাস পরে তো তোমার ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। প্রথম কিছুদিন খুবই দুঃখ কষ্টের মধ্যে দিয়েই মৌমিতার দিন কাটে, কারণ প্রিয়াঙ্কা এবং তার মা উঠতে বসতে তাকে শুধু উল্টো পাল্টা কথা শোনায়। শুধু তাই নয়, দীপঙ্কর বাড়ি থেকে চলে যাওয়ার পর তারা মৌমিতার সাথে খুবই বাজে ব্যবহার করে। একদিন মৌমিতা নিজের ঘরে বসে পড়াশোনা করছিল, এমন সময় সেখানে প্রিয়াঙ্কা এবং তার মা আসে। কিরে, আমার পড়াশোনার জলাঞ্জলি দিয়ে আমার বাড়িতে এসে তুই খুব শান্তি করে পড়াশোনা করছিস, তাই না? তুই তো বলেছিলিস তোর নিজের বাড়িতে পড়াশোনা করতে অসুবিধা হতো, কারণ তোদের একটাই ঘর ছিল, আর সেই কারণেই তুই পার্মানেন্টলি আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করার প্ল্যান খুব ভালো মতোই করেছিস। এরকম বলিস না প্রিয়াঙ্কা, আমি মানছি আমরা ভুল করেছি, কিন্তু তাই জন্য বারবার আমাকে এভাবে কথা শোনাস না। 2 মাস পরে আমাদের দুজনেরই পরীক্ষা, তুইও তো পড়াশোনা করছিস না। আয় না, আমরা দুজনে মিলে আগের মতো পড়াশোনা করি। কোনো দরকার নেই, তোর সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। আমি একাই পড়াশোনা করতে পারবো। আমি তো শুধু তোর উপর দয়া করে তোর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিলাম। তুই কি মনে করেছিস তোকে ছাড়া আমি চলতে পারবো না? এই মেয়ে, অনেক পড়াশোনা করেছো, এবার ওঠো, বাড়ির কাজে লেগে পড়ো। প্রথমে আমাদের পুরো বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করো, তারপর রান্না বান্নাটা সেরে নাও। আমাদের বাড়ির সমস্ত কাজের লোককে আমি কাজ থেকে বের করে দিয়েছি, কারণ আজ থেকে আমাদের বাড়ির কাজের লোক তুমি। আমার ছেলেকে ফাঁসিয়ে তুমি বিয়ে করেছো, আমি তোমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেব না। মৌমিতা মুখ বুঝে সমস্ত কিছু মেনে নেয়। প্রত্যেকদিন দীপঙ্কর বাড়ি থেকে চলে যাওয়ার পরেই তাকে বাড়ির কাজে লেগে পড়তে হতো। দীপঙ্কর বাড়ি আসার আগে পর্যন্ত সে একইভাবে পরিশ্রম করেই যেত। মৌমিতা যাতে পড়াশোনা করতে না পারে, প্রিয়াঙ্কা এবং তার মা সেই চেষ্টাই করত, আর মৌমিতা সত্যি সত্যি কোনো পড়াশোনা করতেও পারত না। এরকম ভাবেই দেখতে দেখতে 2 মাস কাটে। প্রিয়াঙ্কা এবং মৌমিতার ফাইনাল সেমিস্টারের পরীক্ষা চলে আসে, আর এই সময় প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে বিপদে পড়ে। একই, আমি তো এই মৌমিতার পেছনে আমার সব সময় নষ্ট করে ফেলেছি। আমি তো আমার কলেজের প্র্যাকটিক্যালের কোনো কাজও করিনি, কোনো প্রজেক্টও করিনি। ওগুলো সাবমিট না করলে আমি তো পরীক্ষায় বসতেই পারবো না। এবার কি হবে? ওই মৌমিতা তো ভীষণ চালাক, ও তো নিশ্চয়ই নিজের সব কাজ কমপ্লিট করেই রেখেছে। প্রিয়াঙ্কা কি করবে কিছু বুঝতে না পেরে তার দাদার কাছে গিয়ে সাহায্য চায়। তুই চিন্তা করিস না বোন, হাতে মাত্র 2 দিন সময় আছে, তাই তো? আমি আমার চেনা পরিচিত কাউকে দিয়ে তোর কাজগুলো করিয়ে দিচ্ছি, কেমন? তুই 2 দিন পর সব পেয়ে যাবি। যা, তুই এবার নিশ্চিন্তে থাক। এই শুনে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়ে সেখান থেকে চলে যায়। 2 দিন পর প্রিয়াঙ্কার দাদা সমস্ত প্রজেক্ট ওয়ার্ক এবং প্র্যাকটিক্যাল ওয়ার্ক প্রিয়াঙ্কার হাতে তুলে দেয়। প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। প্রিয়াঙ্কা আরো বেশি খুশি হয় এটা জানার পর যে মৌমিতা নিজের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ওয়ার্ক কমপ্লিট করতে পারেনি বলে সে পরীক্ষায় বসতে পারবে না। যাক, আমি তাহলে সাকসেসফুল হয়েছি। খুব শখ ছিল পড়াশোনা করে চাকরি করার, সবকিছু একেবারে খুঁজে গেছে। এমন অত্যাচার করেছি, ওকে দিয়ে এমন খাটিয়েছি যে নিজেই পড়াশোনা করার সময় পাইনি। যাই, আমি এবার কলেজে যাই, এগুলো জমা দিয়ে আসি। প্রিয়াঙ্কা তার প্র্যাকটিক্যাল ওয়ার্ক এবং প্রজেক্ট ওয়ার্ক নিয়ে কলেজে পৌঁছে যায়, কিন্তু সেগুলো জমা দেওয়ার আগে সেগুলো চেক করার সময় প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অবাক হয়। একই, এগুলো তো সব মৌমিতার হাতের লেখা। তার মানে মৌমিতা এই কাজগুলো করেছে? মৌমিতা নিজের কাজ না করে আমার কাজগুলো করে দিয়েছে যাতে আমি পরীক্ষায় বসতে পারি। মনিকা এত ভালো, ও নিজের কথা চিন্তা না করে এখনো পর্যন্ত শুধু আমার কথাই ভাবছে। প্রিয়াঙ্কা তার ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ বাড়িতে চলে আসে। এমনকি সে কোনো কিছু কলেজে জমাও দেয় না। সে বাড়িতে এসে তার মাকেও পুরো ব্যাপারটা জানায়। আমাকে ক্ষমা করে দে মৌমিতা, আমি সত্যি তোকে বুঝতে পারিনি। তোর মন খুব ভালো। আমি নানান রকম ভাবে চেষ্টা করেছি যাতে তুই পড়াশোনা করতে না পারিস, কিন্তু তুই ঠিক আগের মতোই আমার কাছের বন্ধু হয়ে আমাকে এখনো হেল্প করে গেলি। তুই নিজের প্রজেক্ট ওয়ার্ক না করে আমারটা কমপ্লিট করে দিয়েছিস যাতে আমি পরীক্ষায় বসতে পারি। হ্যাঁ রে বোন, মৌমিতা এখনো তোর কথা সবসময় চিন্তা করে। আমি ওকে বলেছিলাম এই প্রজেক্ট ওয়ার্ক গুলো তোকে না দিতে, কিন্তু আমার কথা শোনেনি। মৌমিতার মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার রে।
শুধু বন্ধু নয় দাদা, এমন বৌদি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। মমিতা, আমি প্রজেক্ট ওয়ার্ক কলেজে জমা দিইনি। আমরা দুই বন্ধু আবার আগের মতো একসঙ্গে পড়াশোনা শুরু করব, আর নেক্সট ইয়ার আমরা দুই বন্ধু আবার পরীক্ষা দেব। প্রিয়াঙ্কার কথা শুনে মৌমিতা ভীষণ খুশি হয়। মৌমিতা তার প্রিয় বন্ধুকে আবার ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এভাবে সেদিনের পর থেকে তারা দুজনেই আবার আগের মতো বন্ধু হয়ে যায়। দীপঙ্করের মাও শেষ পর্যন্ত মৌমিতাকে বৌমা হিসেবে স্বীকার করে নেয়।